স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 এবং ডিএসসিসি 6 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 4 সেমিস্টারে ইতিহাস অনার্সে 4টে পেপার পড়তে হবে। ডিএসসিসি 5, 6, 7, 8 এই 4টি পেপারের মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম দুটি পেপার অর্থাৎ ডিএসসিসি 5 এবং ডিএসসিসি 6 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 5 পেপারটা পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাসের ওপর থাকছে, এবং তোমাদের ডিএসসিসি 6 পেপারটা পড়তে হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের ইতিহাসের উপর। এই পেপারগুলোর আমি সিলেবাস তো অলরেডি আগে দিয়ে দিয়েছি। আজকে তোমরা এই প্রথম যে দুটি পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও এবং প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমরা পরীক্ষার জন্য কিন্তু কম টাইম পাবে, খুব বেশি টাইম পাবে না। 4টে পেপার, অনেক বড় সিলেবাস, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পড়ায় মনোযোগিতা আনতে হবে এবং পড়াশোনা শুরু করতে হবে। চলো তোমরা এই দুটি পেপারে সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা সিসি 5 বা ডিএসসিসি 5 পেপারের সাজেশনটা দেখে নাও। তোমাদের আজকের ক্লাসে তোমরা যেটা পাচ্ছ ডিএসসিসি 5 এবং ডিএসসিসি 6 পেপারের 100% কমনযোগ্য সাজেশন। ডিএসসিসি 5 পেপার থেকে 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো তোমাদের 20 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় অ্যান্সার করতে হয়, তোমরা জানো। দেখো, তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগেই হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। নেক্সট আছে আদি মধ্যযুগে নগর কেন্দ্রগুলির বিকাশ ব্যাখ্যা করো। একাদশ শতকে গাজনির ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে অল বিরুনির মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। যেগুলো দেখছো স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো। শিক্ষা বিস্তারে নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের কি অবদান ছিল? ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো। নেক্সট, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল লেখো। নেক্সট, আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে দেখো, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময় ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট, ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসনের কথা বিশেষভাবে উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। এগুলো ছিল তোমাদের 20 নম্বরের প্রশ্ন। এখানে টোটাল 20টা প্রশ্ন দেয়া আছে, তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। বিশেষ করে তোমরা 1 থেকে 7 পর্যন্ত যদি প্রশ্ন করে যাও, আশা করি এখান থেকে 3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 3টে না পেলে 2টো অবশ্যই কমন পাবে। আর তবে কোয়েশ্চেন যদি এবারে যেমন এসেছিল, তোমরা দেখেছো 3rd সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের যেমন বলেছি সেইভাবেই তোমরা কিন্তু কমন পেয়েছো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখে নাও। 5 নম্বরের প্রশ্নও তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, তোমরা জানো। এর আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। এবারে 5 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো 5 নম্বরে 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে এবারের জন্য? রাজপুতদের উত্থান সম্পর্কিত যে কোনো একটি তথ্য লেখো। নেক্সট হচ্ছে পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। নেক্সট, মণ্ডলম। তারপর হচ্ছে দেখো বলনাড়ু তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর হচ্ছে আদি মধ্যযুগে গিল্ডগুলি কী ধরনের ভূমিকা পালন করত। নেক্সট হচ্ছে শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, আদি মধ্যযুগে অস্পৃশ্যদের সামাজিক অবস্থান সংক্ষেপে লিপিবদ্ধ করো।
নেক্সট, জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান সংক্ষেপে লেখো। নেক্সট, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো। ধর্মপালের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। দ্বিপাক্ষিক সংগ্রামের কারণ অর্থাৎ ত্রিশক্তি সংগ্রামের কারণ কী ছিল। নেক্সট, চোলদের স্থানীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল। আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের কি ভূমিকা ছিল। নেক্সট, চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। আরবদের ভারত আক্রমণের কারণ কি ছিল। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। নেক্সট, সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়। নেক্সট, হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট দেখো, আদি মধ্যযুগে ভারতে নগর কেন্দ্রের উত্থানের পিছনে প্রধান উপাদানগুলি কী ছিল। এবং বাকি প্রশ্নগুলো দেখো, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে অলবিরুনির অবদান। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে যেগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দেওয়া আছে, আর এই স্টার দেওয়া প্রশ্নের মধ্য থেকেই তোমরা 100% বেশি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। এবার তোমরা পরবর্তী যে পেপার আছে অর্থাৎ ডিএসসিসি 6 পেপার, সেই পেপারের সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 6 পেপারের সাজেশনটা দেখো। 20 নম্বরের প্রশ্ন, তোমরা জানো 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখান থেকে 20 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট দেখো। ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউরোপের অভিযানের কারণ বিশ্লেষণ করো। ইউরোপীয় অভিযানের কারণ। পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা করো। তারপর রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো। রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ইটালির রেনেসাঁস শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। তারপরে কি আছে দেখো, ইউরোপের রেনেসাঁসের বিস্তার ব্যাখ্যা করো। নেক্সট, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব ও প্রভাব বিশ্লেষণ করো। মার্টিন লুথার ও লুথারবাদের গুরুত্ব আলোচনা করো। জন কেলভিন ও কেলভিনবাদের বিশ্লেষণ করো। ইংল্যান্ডের ধর্মসংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আছে, পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করো। কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর দেখো, কমার্শিয়াল রেভলিউশনের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে দেখো, মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট আছে, ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার বিকাশ আলোচনা করো। এখানে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং কেন ইম্পর্টেন্ট তোমাদের বলছি শেষে সেটা তোমাদের একটু আলোচনা করে দেবো আজকে, যে কিভাবে আমাদের সাজেশনটা ক্রিয়েট করা হচ্ছে, কিভাবে সাজেশন আমাদের একটা তৈরি করা হয়, কতটা পরিশ্রম করে, সেটাও তোমরা বুঝতে পারবে। তার আগে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন স্টার দেওয়া নেই, এখানে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে, প্রতিটা প্রশ্ন তোমাদের করতে হবে। আবারও বলছি, স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। দেখো, সামন্ততন্ত্র কি, পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো, কলম্বাসের অবদান লেখো, রেনেসাঁস মতবাদ বলতে কি বোঝো, তারপরে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব, তারপরে দেখো হিউজেনট কারা। নেক্সট হচ্ছে দেখো, কাউন্টার ডিফরমেশন কি, মূল্য বিপ্লবের সংজ্ঞা দাও, এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো, আর আধুনিক জাতীয় রাজ্য বলতে কি বোঝো। এবারে তোমরা কিভাবে সাজেশনটা ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ কিভাবে পরিশ্রম করে সাজেশন তৈরি করা হয়েছে সেটা দেখো। তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের প্রশ্ন কিভাবে বিশ্লেষণ করা হয় দেখো। 2019 থেকে 2023 সালের প্রশ্নপত্রগুলো নেওয়া হয়েছে। তোমরা জানো যে তোমরা যে সিলেবাসটা পড়াশোনা করছো সেটা কিন্তু আগে সিবিসিএস সিলেবাসের মধ্যে ছিল। এখানে দেখো, এখানে তোমাদের এখানে ইউনিট লেখা আছে। দেখো, এখানে প্রথম ইউনিট যেটা আছে সেটা 2019-এ প্রশ্ন এসেছে, 20-তে প্রশ্ন এসেছে, 21-এ আসেনি, ঠিক আছে। তারপরে এখানে 22-এ প্রশ্ন এসেছে, এইভাবে 3বার মোট প্রশ্ন এসেছে, অর্থাৎ এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম ইউনিটটা তোমাদের জন্য। এবার তারপরে তোমরা দ্বিতীয় যে ইউনিট আছে দেখতে পাচ্ছ, ইউরোপীয় অভিযানের এই যে ইউনিট, এখান থেকেও কিন্তু 3বার প্রশ্ন এসেছে, ঠিক আছে, এখান থেকেও 3বার প্রশ্ন এসেছে। তারপরে দেখো, তারপরে যেটা দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের দেখো, তারপরে 3 নম্বর এখান থেকে দেখো 2বার প্রশ্ন এসেছে, পরেরটা থেকে 2বার প্রশ্ন এসেছে, 3বার প্রশ্ন এসেছে, তারপরে থেকে 3বার প্রশ্ন এসেছে,
তারপরেরটা থেকে দুবার, তারপরেরটা থেকে তিনবার, এইভাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাকে কিন্তু কভার করা হয়েছে যে কতবার প্রশ্ন এসেছে, ঠিক আছে, কতবার প্রশ্ন এসেছে, ঠিক আছে। এখানে যেমন রেটিং ব্যাখ্যা করা হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে, তার মানে প্রতি বছরেই এসেছে প্রায়, ঠিক আছে, আর দুবার এসেছে। এইভাবে কিন্তু এখানে তোমাদের সাজেশনটাকে কিন্তু বিশ্লেষণ করে তৈরি করা হয় যাতে তোমরা সব থেকে বেশি কমন পাও। তাই একটা সাজেশন তৈরি করা কিন্তু খুব সহজ কাজ নয়, এটা অনেকটা পরিশ্রম, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে।